যখন আমি গাড়ি দিয়ে যাচ্ছিলাম তো ওরা হঠাৎ করে বলতেছে এটা কিসের সাউন্ড, মানে আমাদের গ্রামে হয় কি যে ঢোকার সাথে সাথে একটা তাঁত ঘরের যে সাউন্ডটা মানে অনেক লাউড। সিরাজগঞ্জ ইজ নোন ফর দিস। হ্যাঁ হ্যাঁ, আর ওই শাড়িগুলো দেখে আর অনেকেই নিতে চাচ্ছে, মানে বলতেছে যে আমার কাজিন দেখছে বা আমার আম্মু দেখছে, সবাই শাড়ির দামের চেয়ে গয়নার দাম বেশি জিজ্ঞেস করতেছে। ওকে, এখানে আমাকে হিট করে। প্রাইম ব্যাংক প্রেজেন্স লেগাসি উইথ এমআরএইচ সিজন 2-তে আপনাদের সবাইকে স্বাগত। আয়োজনে প্রথম.com আপনাদের সাথে আছে আমি অ্যাজ ইউজুয়ালি মোহাম্মদ রিদওয়ানুল হক, নোন অ্যাজ এমআরএইচ। আমাদের আজকের সিজন 2-র যে আরেকজন অতিথি, উনি হচ্ছেন চিফ ডিজাইনার অ্যান্ড ওনার 6 ইয়ার স্টোরিজের লোরা খান। ঐতিহ্য এবং আধুনিকতা নিয়ে উনি চেষ্টা করছেন একটি স্ট্যান্ডার্ড সেট করতে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। আমরা লেগাসি উইথ এমআরএইচ সিজন 2-তে কথা বলছি এমন সব তরুণ উদ্যোক্তা এবং পেশাজীবীদের সাথে যারা তাদের কর্মগুণে, স্বপ্ন নিয়ে এবং সাহস নিয়ে লেগাসি তৈরির পথে এগিয়ে যাচ্ছে। লোরা খান, আপনাকে আমার সাথে স্বাগত। থ্যাংক ইউ। ওকে, একটু শুনতে চাচ্ছি 6 ইয়ার স্টোরিজের প্রতিষ্ঠাতা আপনি এবং চিফ ডিজাইনার, শুরুটা কবে ছিল এবং কেন ওই যাত্রা শুরু করলেন? এটা আমি স্টার্ট করি 2012 সালে। ওকে, আমি তখনও স্টুডেন্ট ছিলাম, ফাইনাল ইয়ারে ছিলাম। সো আমার দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে। সো আমি যখন ফাইনাল ইয়ারে ছিলাম আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়তাম, কোন ইউনিভার্সিটিতে বাই দ্য ওয়ে? ব্র্যাক। ব্র্যাক, ওকে। সো তখন যেটা হতো যে সবাই ঢাকায় থাকে বা এরকম, এমন খুব কম ছিল আমাদের ক্লাস ফ্রেন্ডের মধ্যে বা ক্লাসমেটের মধ্যে যে দেশের বাড়ি গ্রামের বাড়িতে যায় বা গ্রামের বাড়ি আছে এ ধরনের কম ছিল। তো আমার কাজিনের একটা বিয়ে থাকে, তো আমি সবাইকে বলতেছিলাম ক্লাসে যে আমি আমার কাজিনের বিয়ে খেতে আমি আসলে আমার গ্রামের বাড়িতে যাচ্ছি, সিরাজগঞ্জে। হ্যাঁ সিরাজগঞ্জে যাচ্ছি। সো সবাই জাস্ট বলছে আমিও যাবো, মানে সবাই খুব, কারণ ওদের খুব একটা মানে ইন্টারেস্টেড জায়গা ছিল যে গ্রামের বাড়ির বিয়ে কিরকম হয় সেটা দেখার জন্য। যেটা নর্মালি ঢাকার ছেলেমেয়েরা খুব বেশি এক্সপিরিয়েন্স করে না। আমরা আমাদের অনেক জায়গায় যেতে হতো আমাদের ডিপার্টমেন্টের কাজের জন্য বা ফিল্ড ওয়ার্ক হয়, প্রজেক্টের জন্য, সবকিছুর জন্য অনেক জায়গায় যেতে হতো। অফ কোর্স। সো এইটা হচ্ছে তখন ওরা বলে যে এখানেও যাব। তো আমি হচ্ছে আমার সাথে প্রায় 15-16 জনকে নিয়ে আমাদের গ্রাম বাড়িতে যাই সেই বিয়েতে। ওকে, সো ওরা শুধু 2 দিনের প্রিপারেশন নিয়ে যাচ্ছিল, যে হলুদ আর বিয়ে দুটা। সিরাজগঞ্জে যাওয়ার পরে যেটা হয় যে আমি তো সবসময় প্রত্যেক বছর একবার দুইবার যেতামই। সো ইউ আর ওয়েল কানেক্টেড টু ইওর। হ্যাঁ, মানে আমার কাছে কখনোই খুবই অদ্ভুত লাগে নাই, এরকমই তো হয়। কিন্তু যখন আমি ওদের থ্রুতে দেখি, লাইক যখন ওদের লেন্স দিয়ে যখন দেখেন, রাইট, যখন আমি গাড়ি দিয়ে যাচ্ছিলাম তো ওরা হঠাৎ করে বলতেছে এটা কিসের সাউন্ড, মানে আমাদের গ্রামে হয় কি যে ঢোকার সাথে সাথে একটা তাঁত ঘরের যে সাউন্ডটা মানে অনেক লাউড। সিরাজগঞ্জ ইজ নোন ফর দিস। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক ঘরে ঘরে তাঁত আছে। রাইট। সো ওরা তখনও জানতো না। সো তখন ওরা বলতেছে এটা কিসের সাউন্ড, সেটা তাঁত ঘর, মানে এটা তো ন্যাচারাল, মানে নরমাল। তো ওরা দেখলাম এত অবাক হইলো যে এত তাঁত, মানে প্রতি ঘরে ঘরে তাঁত, and there is a hidden treasure for them, huh? সো ওদের কাছে ওরা এমন করতেছে, আমি চিন্তা ওরা এরকম করতেছে কেন, আমি তো সবসময় দেখে আসি, এটা মানে নট এ বিগ ডিল। কিন্তু তো ওরা তখন ওখান থেকে আমাদের বাড়িতে নামলো, নামার পরে বলতেছে যে ওরা একটু শাড়ি দেখতে চায়, যে আশেপাশের কোনো তাঁত ঘরে গিয়ে শাড়ি দেখা যাবে নাকি। ওকে ফাইন, মানে নিয়ে যাচ্ছি। ইভেন আমি আমার শাড়িও সবসময় গ্রামে গেলেই দেখা যেত যে ওইখানে কোনো একটা ঘর থেকে নিতাম, কখনো ওরকম মার্কেটে গিয়ে ওরকম আসলে শাড়ি কিনা হয় না, কারণ আমি একেবারে ফ্রম দ্যাট সোর্স, আমার কাছে খুব ইজিলি অ্যাভেলেবল আর কি এগুলো। তো ওদেরকে যখন আমি নিয়ে গেলাম, ওরা লাইক মানে ওরা বিশ্বাস করতে পারতেছিল না যে এত শাড়ি, আর ওরা একদম তাঁত ঘরের গোডাউনের ভিতরে ঢুকে লাইক সব বেছে বেছে নিতে পারতেছে। আর ওরা বলতেছে এত দাম কম কিভাবে, লাইক এগুলো তো ঢাকায় আস্তে আস্তে অনেক দাম বেড়েছে। তো আমার কাছে তখনও এটা নর্মালি ছিল। তারপরে হচ্ছে ওরা ঢাকায় আসলো, যারা যারা যেতে পারে নাই তখন ওরা হচ্ছে খুব লাইক জেলাস যে আমি যেতে পারলাম না, আমি কিনতে পারলাম না। হ্যাঁ, তখন ওরা আমাকে বলতেছে প্লিজ আমাকে একটু শাড়িগুলো এনে দেওয়ার ব্যবস্থা করে দেন এরকম। তো আমি প্রথমে কয়েকজনকে এনে দিছিও, কিন্তু তারপর মনে হলো যে এইভাবে আসলে কয়দিন, হ্যাঁ এটা তো আমি করতে পারবো না। কিন্তু দেখলাম যে আর ওই শাড়িগুলো দেখে আর অনেকেই নিতে চাচ্ছে, মানে বলতেছে যে আমার কাজিন দেখছে বা আমার আম্মু দেখছে, বলতেছিল শাড়িগুলোর কোয়ালিটি খুব ভালো, নিতে চায়, এন্ড প্রাইস কম্পিটিটিভ। হ্যাঁ হ্যাঁ। সো যেটা হয় যে ওরা তো শাড়িগুলো আসলে একটা মানে হাত ঘুরে 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 আসে। সো আমার তো ডিরেক্ট আমি ওদের কাছ থেকে নিয়ে আসতেছে। সো আমার জন্য এটার প্রাইসটাও একটু রিজনেবল রাখার একটা কারণ ছিল আর কি। তারপর হচ্ছে
শাড়ি আনা শুরু করলাম। তারপর চিন্তা করলাম আচ্ছা কিভাবে করব, আমার তো আসলে এত বাজেট নাই যে আমি একটা শোরুম আস্তে শোরুম দিব বা ট্রিগার দ্য অপরচুনিটিস না সো তারপরে আমি আম্মুকে বললাম, আম্মু আমাকে 30,000 টাকা দিল, বললো যে ব্যাক ইন হ্যাঁ 13 12-এ 12 হ্যাঁ, তখন আমাকে 30,000 টাকা দিয়ে বললো যে এই টাকা আমাকে ফেরত দিতে হবে। আমি বললাম যে ওকে, আমি আগে সেল সো করি। বেসিক্যালি ইওর মম শি গেভ ইউ দ্য সিড ফান্ড হ্যাঁ একদম, মানে Okay. সিড মানিটা আমার মার থেকে নেওয়া। তারপরে হচ্ছে আমি একটা পেজ কিভাবে কি করব, 30,000 টাকা দিয়ে আমি শাড়ি কিনবো না কি করব, এটা অনেক কিছু চিন্তা করলাম। তারপর চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ফেসবুকে একটা পেজ খুলে দেখি কি হয়। সো ইউ চোজ ফেসবুক ফার্স্ট হ্যাঁ, আমি ফেসবুকে ফার্স্টে স্টার্ট করি, কারণ হচ্ছে তখন ফেসবুকে খুবই কম, লাইক মার্কেট প্লেসটা আসলে তেমন একটা পপুলার ছিল না, আর থাকলেও সেটা যেটা হয়তো যে কেউ হয়তো কোনো অন্য ছবি দেখায়, মানুষের কাছ থেকে বিকাশে একটা টাকা নিয়ে ফ্রড করতো আর কি, ট্রাস্ট ফ্যাক্টরটা তো এস্টাবলিশ ছিল খুবই না। খারাপ ছিল। তো আমি চিন্তা করতেছিলাম যে আমি কি পারবো, তখন আবার ওইটুকু কনফিডেন্স ছিল যে এখনো তো আশেপাশের পরিচিত মানুষজন দেখতেছে, সো আসলে এখানে ওরা আমাকে আসলে মনে করতে নাও পারে যে আমি আসলে টাকা নিয়ে অ্যাডভান্স নিয়ে পেজটা বন্ধ করে দিব। তারপর আমি পেজ স্টার্ট করলাম, আর তখন হচ্ছে নাম কি হবে, তো শাড়ি হচ্ছে 6 গজ, তো 6 গজের থেকে আমার কাছে আসে যাচ্ছে 6 গজের গল্প, এটা একটা ইন্টারেস্টিং নাম হতে পারে, ভেরি অথেন্টিক এন্ড সো হ্যাঁ, তো 6 ইয়ার স্টোরি ওখান থেকে আসছে। তারপরে এখন শাড়ি পরবে কে, এই জায়গায় আমি একটু ইন্টারভেন করি। এই যে ইনফর্মালি বন্ধুদেরকে শাড়ি সাপ্লাই বলবো না, হেল্প করা শুরু করলেন, আম্মুর থেকে টাকা নিলেন, এখানে তো একটা মানুষকে হেল্প করা, একটা চ্যালেঞ্জ নেওয়া, একটা ফিলিং, অনুভূতির একটা কম্বিনেশন ছিল না? কোন জায়গাটাতে মনে হচ্ছিল যে এই ভালো লাগার জায়গাটা ক্যান বি ইয়োর ক্যারিয়ার ইন ফিউচার? কোন সময়টাতে মনে হচ্ছিল যে এটা দিস ক্যান বি আ বিজনেস টু? আমি যখন স্টার্ট করি এটা তখনই মনে হয়েছে। এটা এমন না যে আমি একটু শখ করে শুরু করলাম, জিনিসটা আমার কাছে কখনোই ওরকম মনে হয়নি। কারণ আমার কাছে মনে হয়েছে যে এইটাতে একটা আমি কাজ করতেছি, আমি যে কাজটাই করব না কেন সেটাকে আমি মন দিয়ে করব, ডেডিকেশনের সাথে করব, অনেস্টলি করব। তো আমার এক সেকেন্ডের জন্য মনে হয় নাই যে এখানে আসলে আমার কি ক্যারিয়ার আছে নাকি নাই, মানে ওটার কোনো অপশন নেই, আমি এটা নিয়ে কাজ করে যাব। তো আমার আসলে ওইটাই ছিল। You were so confident with your instinct. Yes, That's great. definitely. That's the wonderful way to think about. আপনি ব্র্যাকের আর্কিটেক্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন, তো সেখানে স্ট্রাকচার, ব্যালেন্স, স্পেস নিয়ে অনেক কথাবার্তা বলতে হয়, পড়তে হয়। তো অ্যাজ অ্যান আর্কিটেক্ট, ইউ আর অ্যান আর্কিটেক্ট, অ্যাজ অ্যান আর্কিটেক্ট সেখানকার কোনো ফিলোসফি, কোনো রুল বা কোনো গাইডলাইন কি আপনাকে এই ডিজাইন প্রসেসে আপনাকে হেল্প করেছে? আপনি তখন বিল্ডিং স্ট্রাকচার নিয়ে কাজ করছেন, আপনি ফ্যাশন স্ট্রাকচার নিয়ে কাজ করছেন। হাউ ডিড ইউ কানেক্ট দিস থিং উইথ ইয়োর কারেন্ট বিজনেস ডিজাইনিং প্রসেস? আচ্ছা, এটা বলার জন্য আমাকে একটু ব্যাকে যেতে হবে। Sure. হ্যাঁ, যেটা বললাম যে নাম রাখলাম, তো তারপর আমি আমার ফ্রেন্ডদেরকেই মডেল হতে বললাম যে প্লিজ একটু পরে আমাকে শুরুতে ছবি যা তুলতে। হয়। হ্যাঁ হ্যাঁ, সো ওরা হচ্ছে পরলো। বেস্ট পার্ট হচ্ছে ওরা শাড়ি পরতেছে, তখন আমি চিন্তা করলাম যে ওদেরকে তো শাড়ির সাথে একটু গয়নাও দিলে ভালো হতো। সো আমি হচ্ছে আমার পার্সোনাল কালেকশন থেকে গয়না ওদেরকে দিছি যে আচ্ছা শাড়ির সাথে এটা পরলে ভালো লাগবে। সো তখন দেখি যে সবাই শাড়ির দামের চেয়ে গয়নার দাম বেশি জিজ্ঞেস করতেছে, ওকে, এখানে আমাকে হিট করে। তা আমি চিন্তা করলাম যে গয়নার দাম কেন এত জিজ্ঞেস করতেছে, কারণ আমার পার্সোনাল যে গয়নাগুলো সেগুলো কিন্তু অনেক কাস্টম মেড করে করা, বা অনেক আমি গয়নার ব্যাপারে একটু চুজি ছিলাম, কারণ আমার সব গয়না পছন্দ হতো না, আমার একটু অ্যান্টিক, একটু ভিন্টেজ এই টাইপের গয়না আমার ভালো লাগতো। সো যেহেতু আমার অনেক কষ্ট হতো, আমি অনেক খুঁজে খুঁজে আমার করছি, ইভেন দেখা গেছে যে একটা চাবির রিং ওটা খুলে আমি লকেট বানাই ফেলতেছি, এরকম অনেক কিছু করতাম। তো তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার যেহেতু খুঁজতে কষ্ট হয়, তার মানে হতে পারে যে আমি এই কাজটা করলে এরকম আমার মতো আরো অনেকেই আছে যারা এরকম গয়না পছন্দ করে, যারা এই ধরনের গয়না পাচ্ছে না। আর শাড়িটা যেটা হতো, আমি ডিরেক্ট আসলে তাঁতিদের কাছ থেকেই নিয়ে আসতাম, ওখানে আসলে আমার ডিজাইন করার কিছু ছিল না। তো যখন এটা সব চিন্তা করার পরে বের হলো যে যদি আমি এখন জুয়েলারি ডিজাইন স্টার্ট করি বা কিছু কিছু জুয়েলারি দেই, হোপফুলি এটা মানুষ পছন্দ করবে, কারণ এটা ইউনিক। এটা তো শাড়িতে হয়তো ডিজাইন করা যায়, অফকোর্স করা যায়, সেটা সবাই আমরা জানি। ইনিশিয়ালি হয়তো ডিফিকাল্ট হয়, বাট ডিজাইনের ক্ষেত্রে হয়তো ইনিশিয়ালি আপনি কিছু এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছিলেন, তাই তো ব্যাপারটা? মানে আমি শাড়িতে ডিজাইন করার অপশনটা পাইনি শুরুর দিকে। কিন্তু আমি জুয়েলারিতে আমার কাছে মনে হয়েছে যে এখানে আমি
আমার ডিজাইন করার জায়গাটা আছে, ক্রিয়েটিভ তখন হওয়ার হ্যাঁ, সুযোগ হ্যাঁ, আছে। তখন আমার কাছে ওই জায়গাটা আরো ভালো লাগছে যে যেহেতু আমি শাড়িতে পারতেছি না, আমি হয়তো জুয়েলারিতে পারবো। আর শাড়ি ডিজাইন করাতে আসলে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, তো ওই ওই জায়গাটা তখন আমার ছিল না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব ছোট পরিসরে অল্প কিছু জুয়েলারি আমি ডিজাইন করে দিতে পারি, সেটা হয়তো একটা চান্স নিয়ে দেখা যেতে পারে। সো যেদিন আমি জুয়েলারি প্রথম আমি 4টা কানের দুল দিয়ে স্টার্ট করি, আমার কোনো প্রিপারেশন নাই, লাইক আচ্ছা। জুয়েলারির বক্স রেডি নাই, কিচ্ছু নাই, জাস্ট ছবি আপ দেই, পুরা পেজ লাইক বুম, মানে Okay. প্রচুর আমার কাছে মেসেজ আসে যে গয়নাটা চাই, কিনতে চাই। সেই তো তখন আমি সবাইকে বলছি যে আমার না কোনো প্রিপারেশন নাই, আমি সরি, আমি আপনাকে খামে করে আপনাকে জুয়েলারি দিতে হচ্ছে, Oh, so কিছু sweet. কিছু মনে করবেন So না, sweet. আমি আমাকে একটু টাইম দেন, আমি সব আমি প্রমিস আমি সুন্দর হয়ে আপনাদেরকে সার্ভিস দিব। সো কিন্তু ওই সময়ে যে কয়জন মানে আমার ক্লায়েন্ট বেস ছিল, ওরা আসলে খুবই ভালো ছিল, সবার সাথে আমার একটা পার্সোনাল কানেকশন ছিল। ওরা বলে যে না, খামিয়ে দাও, কিছু হবে না, ইটস ওকে, ফাইন, তুমি কাজ করো, আমরা You are so খুব kind. ভালো লাগতেছে। সো তখন আমি এভাবেই সবাইকে খামে খামে ডেলিভারি দিতাম, তো ওখান থেকেই গুড আসলে গুড। সো ইনিশিয়ালি যেহেতু আপনি ফেসবুকটাতেই শুরু করলেন, তো যেটা অ্যাজ ইউ সেড যে এখানে ট্রাস্ট ফ্যাক্টর ইস্যু ছিল, টাকা পয়সার লেনদেনের একটা চ্যালেঞ্জ তো ছিলই। সো ওই চ্যালেঞ্জিং সিচুয়েশনটা আপনি কীভাবে হ্যান্ডেল করতেন, যে ট্রাস্ট ফ্যাক্টরটাকে কীভাবে এস্টাবলিশ করলেন? আমার আসলে আমার ক্লায়েন্টের ট্রাস্ট গেইন করতে খুব একটা কষ্ট হয় নাই। আমার কষ্ট হয়েছে কারণ আমার অন্যান্য সেক্টরে যেরকম Like? তখন এখন যেরকম অনেক কুরিয়ার সার্ভিস আছে, সবাই অনেক ইজিলি একটা যদি প্রোডাক্ট সেল করতে চায়, অনেক কোম্পানি আছে যাদের কাছে গেলে ওরা বলবে যে হ্যাঁ আমরা আপনার ডেলিভারিটা করে দিব, ডেলিভারি করে টাকাটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিব। তখন এরকম ছিল না। ওকে। সো এমনও হয়েছে যে আমি পার্সোনালি গিয়ে গিয়ে ডেলিভারি করে আসছি, বাসা নিচে দাঁড়ায় বলতেছে আমি আপনার বাসা নিচে চলে আসছি, নিয়ে যান, মানে এরকম অনেক হয়েছে। সো আই এম সো প্রাউড অফ ইট যে আমি করতে No, পারছি of course, এরকম। yeah. হ্যাঁ, সো এটাই। আর অনেক কেউ কোনো রাইডার পেয়ে গেছে, সে বলতেছে আপু আপনি চিন্তাই করেন না, আমি আপনার এগুলা ডেলিভারি দিয়ে আমি নিয়ে আসবো, টাকাটা আপনাকে দিব। And he did not. হ্যাঁ, মানে ওই সময় ওই টাকা হারানো লাইক I মানে know, I এটার know. এটার অনেক So if I take over from you, এই যে একটা it is really touching me যে আপনি বলছেন আপনার বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন, ডেলিভারি দিচ্ছেন। মে আই নো এখন আপনার প্রতিষ্ঠানে কতগুলো ছেলেমেয়ে কাজ করে? অনেক, মানে টেল মি দ্য নাম্বার। 18, বাট ওরা শুধু লাইক পেজের জন্য, লাইক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের জন্য, রিপ্লাই দেওয়ার জন্য, 18 বা হ্যাঁ। ওকে, গুড। সো যেহেতু এই কথাটা আসলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য, শুরুর দিকে আপনার ফটোশ্যুটগুলো খুব কাস্টমাইজ ছিল, খুব অর্গানিক ছিল, মানে ওয়াজ ইট আ ভেরি ডেলিভার্ড চয়েস অর ডেলিভারেড চয়েস অর নাকি এটা হয়ে গেছে? আসলে তখন তো আমার কাছে আমি নতুন নতুন স্টার্ট করতেছি, আমি প্রসেস জানি না কিভাবে কি করতে হয় না করতে হয়, সব ফ্রেন্ডের হাতে পায়ে ধরেই আসলে সব করতে হয়েছে। আর মানে সেটাও ভালো, এখন যেটা এরকম একটু প্রফেশনালি করার চেষ্টা করি, কারণ যেটা হয় যে ওইটা আমার ভালো লাগতো। আমি ইভেন এখনো ওরকম অনেক শুট করি, ফটোশুটগুলো এরকমও হয় যে এমন না organic যে face. হ্যাঁ হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে এরকম অর্গানিক ফেসতে মানুষ না খুব রিলেট করতে পারে। কারেক্ট, রিলায়েবিলিটি। হ্যাঁ হ্যাঁ, কারণ সব ওরা মনে করে যে একটা জুয়েলারিও পড়তেছে, ও তো মডেল, ওকে তো ভালো লাগবেই। রাইট। সো আমার ইন্টেনশন বা আমার টার্গেট এটাই থাকে যে এটা সবাইকে ভালো লাগবে। সো নট অনলি যে মডেল, সো আপনিও মডেল, আপনাকে পড়লে আপনাকেও ভালো লাগবে, জিনিসটা আসলে ওরকম করেই করা। আমি একটু ডিপার কাট ইস্যুতে যাচ্ছি। কোভিডের সময় তো আপনি ফ্যাশন ডেলিভারি থেকে শুরু করে আপনি মেডিসিন ডেলিভারি কাজটা করলেন একটু, হ্যাঁ। সো সেই সময়টাতে মানে আমি ধরে নিচ্ছি সেই সময়টাতে আপনি ফেয়ারলি স্ট্যাবলিশ ইউ আর, হ্যাঁ। সো সেই সময়টাতে আপনার মতো আরও অনেক রাইজিং স্টার ছিল, এন্টারপ্রেনার ছিলেন। আপনি যে মেডিসিন ডেলিভারি করলেন, এটা তো অফকোর্স অ্যাজ এ হিউম্যান বিং আপনি চেষ্টা করেছেন কাজটা করতে, কিন্তু এই কাজটা কি আপনার কোর বিজনেসে কোনো ভ্যালু অ্যাড করেছে? আমার বিজনেসে কোনো ভ্যালু অ্যাড করেছে নাকি সেটা আমি বলতে পারবো না, বাট আমি আমার নিজের কাছে এটুকু ক্লিয়ার থাকতে চাই যে আমার কাছে তখন যে রিসোর্স ছিল, ওইরকম একটা কঠিন সময়ে আমি আমার ওই রিসোর্সটাকে ইউজ করতে পারছি নাকি পারি নাই, ওই জায়গাটাতে আমি ক্লিয়ার থাকতে চাইছি যে
আসলে তখন এমন একটা সময় যে যার যার জায়গা থেকে যেটুকু পারে সেটুকু যদি করে, ওইটা আসলে আমার কাছে ওয়ান্ডারফুল ওইটাই আমার মেইন টার্গেট ছিল। ওয়ান্ডারফুল তো আমার কাছে মনে হচ্ছে পেজ কেউ যদি বলে সেটা রিপ্লাই দেওয়ার মানুষও আছে, ছেলেমেয়েরা কাজ করতেছে। সো আপনি বেসিক্যালি আপনার রিসোর্সগুলোকে অপটিমাইজ করার চেষ্টা হ্যাঁ, করেছেন ফর আ নোবেল কজ। তো ফাইন, মিস ইউনিভার্সের জুয়েলারি যখন ভাইরাল হলো, টেল মি ইউর ফিলিং, আমার একটু ডিটেল শুনতে চাই। ভাইরাল হয়েছে ঠিক আছে, কিন্তু আমি চিন্তা করতেছি ভাইরাল হওয়ার কি আছে, মানে আমি তো আচ্ছা। আমার সব কাজই এরকম মন দিয়ে করি বা সব কাজ এরকম হয়। হ্যাঁ, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গেছে, অনেক মানুষের কাছে, মানে মানুষ দেখছে, পছন্দ করছে। মানে আমি আসলে আমার মতো করে কাজ করে গেছি। আমি এটা কোন খুব- টার্গেট করে কাজটা হ্যাঁ, করা যে হয়নি। এটাকে আমার ভাইরাল করতে হবে বা না, এটা of এমন course হবে, not. ওরকম কোনো টার্গেট আমার কখনোই ছিল না। সো আমি আসলে রেডি ছিলাম না। আমি যেরকম একটা পজিশনে গেছি তখন আমি ওটার জন্য রেডি ছিলাম না, কারণ আমার হচ্ছে যে আমি সবসময় নতুন কালেকশন আনি, কাজ করি, শুট করি, ওরকমই এটাও আমার সেম একটা কাজ। ফাইন, আমি Great. বাকি যা কাজ করি এটাও একটা ওরকমই একটা কাজ, বাট ইট ওয়ার্ক দিস টাইম লাইক ইন আ গ্লোবাল। ডিফারেন্টলি। হ্যাঁ, Yeah, man, হ্যাঁ, of course. ডেফিনেটলি এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্মে গেছে, ভালো হয়েছে, মানুষ দেখছে। আমি হচ্ছি আমাকে সবাই এত কংগ্রাচুলেট করতেছিল, আমি রাতের বেলা শেষে বাধ্য হয়ে একটা ভিডিও আপ করছি যে আমি সবাইকে ওয়েলকাম বলতে পারতেছি না, মানে আমার কাছে এত মেসেজ আসছে বা ওকে, এরকম রেসপন্স পাইছে। আমি সবাইকে গণহারে থ্যাংক ইউ বলতেছি যে সবাই খুশি, আমি থ্যাংক ইউ মানে এটাকে পছন্দ করার জন্য। তো ইটস ফাইন। লরা খান, মানে আমি তো ব্যবসার ছাত্র, শিক্ষকতা করছি অনেকদিন যাবৎ। একটা কথা আমি প্রায় জিজ্ঞাসা করি রিলেভেন্ট লোকদের, সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড বাংলাদেশের ব্র্যান্ডিং করার একটা ওয়ে হচ্ছে আমাদের কালচার এক্সপোর্টিং, ফ্যাশন এক্সপোর্ট। তো বাংলাদেশের আমাদের যেসব কৃষ্টির, আমাদের ঐতিহ্যর যে উপাদানগুলো আছে তার একটা সেগমেন্ট আপনি কাজ করছেন। সো টু প্রমোট বাংলাদেশ অ্যাজ আ ব্র্যান্ড বাংলাদেশ, হাউ উই ক্যান ওয়ার্ক উইথ আ ফ্যাশন এক্সপোর্টিং অ্যান্ড ফ্যাশন মার্কেট? যেরকম মিস ইউনিভার্স 2025 মিথিলা, ও যখন গেল, ও কিন্তু একটা সেগমেন্ট ছিল যে ন্যাশনাল কস্টিউম পরতে হবে, এরকম একটা সেগমেন্ট ছিল। সেখানে কিন্তু আমার জুয়েলারি সাথে জামদানি শাড়ি পরেছে। হ্যাঁ, তো তখন এটা তো একটা বড় প্ল্যাটফর্মে গেল, নিঃসন্দেহে, সবাই এটা দেখলো। নিঃসন্দেহে। সো তখন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা জায়গাটা করে নিছে যে এরকম একটা জায়গায়, বাংলাদেশের মধ্যে একটা জায়গায় এই ধরনের জুয়েলারি মেক করা সম্ভব, আর সেটা পরে এরকম একটা প্ল্যাটফর্মে নিজেকে প্রেজেন্ট করা সম্ভব। সো আমার কাছে মনে হয় যে এরকম বড় কোনো প্ল্যাটফর্মে সবখানে পার্টিসিপেট করতে পারাটা, নিজের যে কাজটাকে তুলে ধরতে পারাটা, এরকম আমরা এটাকে মিডিয়ার মাধ্যমেও করতে পারি। যে কোনো বড় কোনো কোনো ভালো কোনো মুভিতে যদি কোনো একটা আমি দেখাতে পারি আমার কাজটাকে, ওটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখলো, হতে পারে, অনেক কিছু হতে পারে। এবং এখানে মনে হয় সরকারি পৃষ্ঠপোষকতার সুযোগ হয়তো আছে। ওয়েট আরো ইজিয়ার করে দিলে তো আর কোনো কথাই নেই। Correct. সো এটাই। দ্যাটস গ্রেট। লরা খান, একটু আমাকে অন্যভাবে বলেন না, আমরা ধরে নিচ্ছি সামনে আপনি আরও ভালো করবেন, আরও বড় হবেন, আমরা আরও আপনাকে দেখবো, জানবো। ইনশাল্লাহ 10 বছর পরে আপনি আপনার কাজের কোন জায়গাটাকে মনে করেন মানুষজন মনে রাখতে চায়, যে কাজ দিয়ে লরা খানকে আমরা মনে রাখবো? আবার একটু আগে আসি। প্রথম আলো নকশাতেই যে আমি একবার একটা ফিচার দেখি, একটা কোন একটা ব্র্যান্ডের প্রমোশন হচ্ছিল ওখানে, যে এইখানে এরকম কাপড় জুয়েলারি পাওয়া যায়। তো তখন প্রথম দিকে, কিন্তু আমি আমার ব্যবসার প্রথম দিকে, তখন আমি চিন্তা করতেছিলাম যে এটা কি সম্ভব কখনো আমার 6 এর স্টোরি এরকম নকশার একটা কোনায় ছোট্ট একটা পাবলিশ হবে, যে 6 এর স্টোরি এরকম গয়না করে। আমি তখন একটা চিন্তা করছিলাম, ওই সময় আমার ড্রিম ছিল যে নকশার একটু 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি জায়গা যদি আমি পেতাম তাহলে এটা ড্রিম। হ্যাঁ, ব্যাক ইন 14-15 এরকম। সো 16-এ গিয়ে নকশার কভার ফটোতে আমার জুয়েলারি যায়। সো আমি চিন্তা করছিলাম, আমি তো ড্রিম দেখছিলাম আরেকটা, হয়ে গেছে এটা, মানে এটা তো হওয়ার কথা যাই না ছিল নাকি, কিন্তু মানে সবাই বলে যে আর 10 বছর পর কি হবে, হ্যাঁ, আর এই বছর পর কি হবে। আমি না অনেস্টলি বলি যে আমি জানি না, আই ডোন্ট নো কি হবে আমার সাথে। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি কাজ করে যাই, কাজটা যদি সবার ভালো লাগে,
সবাই আমাকে এমনিই মনে রাখবে, Okay. আমার কাজের মাধ্যমে মনে Let it রাখবে, go. হ্যাঁ Let it যা go. হবে হবে, Let it go. হ্যাঁ। সো এত চিন্তা করে আসলে অন্যদিকে চিন্তা করে লাভ নেই যে এটা করলে মানুষ মনে রাখবে না। আমার সব ফোকাসটা যদি আমার কাজের দিকেই থাকে তাহলে মানুষ আমার কাজ দেখতে বাধ্য, আমাকে মনে রাখতে বাধ্য। সো দ্যাটস ইট। ফাইন। সো কাজের কথা যেহেতু আসলো, এই প্রশ্নটা খুব কমন আমার জন্য, করার জন্য মানুষকে, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড বিজনেস, ইট শুড ওয়ার্ক টুগেদার। কারণ আপনি ক্রিয়েটিভ হবেন কিন্তু মার্কেটে যাবে না, হবে না। সো যারা এখন ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ালেখা করছে বা কাজ করছে, তাদের কিভাবে বিজনেস এডুকেশনের সাথে কানেক্ট করা উচিত, কিভাবে করা যায়, এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস ডিসিপ্লিন কিভাবে একসাথে কাজ করতে পারে? আপনি যাই ধরেন না কেন সেটাই বিজনেস। সেটা ক্রিয়েটিভ ওয়েতে যদি কেউ হয়, কেউ যদি বলে যে আমি আর্টিস্ট, আমি শুধু পেন্টিং করি, ওর জানতে হবে পেন্টিংটা কিভাবে কাস্টমারকে রিচ করবে, কি বলবে, কিভাবে প্রেজেন্ট করবে, কিভাবে এটাকে সেল করবে, কিভাবে গ্লোবাল প্ল্যাটফর্মে নিবে, ওর কিন্তু এগুলো জানতে হবে। কিন্তু অনেকে আছে যে আমি শুধু আমার ক্রিয়েটিভ কাজটাই করব, আমি বাকিগুলো পারি না। তুমি যদি না পারো তুমি কাউকে হায়ার করো, তুমি কাউকে বলো যে তোমার হয়ে এটা করে দিবে। এটা হতেই পারে যে সবাই সবকিছু পারবে না, কোনো দরকার নাই তো। কারণ আমি যদি সব পারতাম তাহলে আমার তো এত লোক থাকতো না আমার জন্য কাজ করে দিতে। হ্যাঁ, ইউ নিড হেল্প, সো ওটা বলতে হবে, ওটা করতে হবে, ওটার জন্য কাজ করতে হবে। মানে মাইন্ডসেট থাকতে হবে যে আমি যেটা পারি না, লেট সামওয়ান হেল্প মি। হ্যাঁ, ওইটুকু জায়গা আসলে খোলা রাখতে হবে নিজের জন্য, যে আমি নিজেই সব করে ফেলতে পারবো, মানে ইটস ওকে। যতক্ষণ পারবো, যতক্ষণ পারবো না আমি হেল্প নিব, দরকার হলে যে এটাতে এক্সপার্ট আমি তার সাথে কথা বলবো। আমার কাছে সেটাই মনে হয় যে আমি ক্রিয়েটিভ, সো আমার এই জায়গাটা, বাকি জায়গাগুলো অফ, এটা হলে আসলে ক্রিয়েটিভিটিটা একসময় ড্রেন হয়ে যেতে পারে, কারণ ও দেখতেছে যে এটা থেকে কোনো রিটার্ন আসতেছে না। রাইট, ভেরি ওয়েল সেড। সো এটা থেকে রিটার্ন পেতে হবে। ইয়েস, ট্রু। সো রিটার্নটা না পেলে যে কেউই উইল বি ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ড্রেন হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। সো আর যদি রিটার্ন আসে তখন ও এটার কাজ করতে আরো আগ্রহ পাবে, আর অন্যদেরকে ইন্সপায়ার করতে পারবে। অন্যদেরটা পরে হিসাব, নিজেকেই নিজে ইন্সপায়ার করতে পারবে যে আমি আরো কাজ করতে হবে, আমি কাজ করতে পারবো। সো যাই করে না কেন বিজনেস, সো জানতে হবে যে এটা কিভাবে করতে হবে। যদি আমি না জানি, আমার কারো হেল্প নিতে হবে যেটাতে জানে, যেটাতে এক্সপার্ট, যাকে বললে এই কাজটা করা সম্ভব। সো দ্যাটস গ্রেট। আমি একদম কোর একটা প্রশ্ন যাই। আজ থেকে যখন 14-15 বছর আগে আপনি শুরু করলেন রাফলি, তাই তো? 13 সামথিং লাইক, মোর দেন আ ডিকেড। তো তখন একটা ওম্যান এন্টারপ্রেনার যেভাবে শুরু করলো, যদি আপনার এই বিজনেসটাই আজকে আরেকটা লরা খান শুরু করতে চায়, এই 12-13 বছরের ডিফারেন্সের মাঝের নতুন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনাগুলো কি? কঠিন কাজ করতে হবে, বিকজ মার্কেট ইজ ভেরি কম্পিটিটিভ নাও। কঠিন মানে এমন না যে আমি সেই সময় কাজ করি না, কাজ করছি। এখন যদি আমার শূন্য হয়ে যাই, আমাকে যদি আবার নতুন করে শুরু করতে হয়, কঠিন পরিশ্রম করতে হবে, এটার উপর আর কোনো কথা নাই। বিকজ মার্কেট ইজ সো কম্পিটিটিভ। তারপরে মানুষের টেস্ট বদলে গেছে, অনেক কিছু, ডিমান্ড বদলে গেছে না? মানুষকে বুঝতে হবে, শুধু আমার নিজের যেটা ভালো লাগতেছে সেটাই করে যাচ্ছি, এটা আসলে you have to understand the customer's requirement. ওদেরকে বুঝতে হবে ওরা কি চাচ্ছে, ওটা বুঝতে হবে। আর কঠিন পরিশ্রম, দিন রাত এক করে কাজ করতে হবে। ফ্রাস্ট্রেটেড হব, I think that is a basic principle, না? খারাপ লাগবে, কান্না করবো রাত্রেবেলা, কিন্তু সকালবেলা উঠে মুখ ধুয়ে আবার কাজে নামতে হবে। That's great, that's the spirit. ব্যবসায় লস হতে পারে, লাভ হতে পারে, অনেক কিছু হতে পারে। কন্টিনিউ করতে হবে, দ্যাটস ইট, কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে একদিন না একদিন তো হবই, কিছু তো হবো। শুড বি। লরা খান, ধরে নেওয়া যাক আজকে কোনো সোশ্যাল মিডিয়া নাই, ফেসবুক নাই, ইনস্টাগ্রাম নাই, কিচ্ছু নাই। You have your 6-year story, you have your brand, and you are there. Now imagine, এবং এখন আপনি ব্যবসাটা কীভাবে আগে সামনের দিনে এগিয়ে নিয়ে যাবেন? একটা অর্গানিক দুনিয়া যেখানে কোনো টেকনোলজি নেই, হয়তো আছে তো এই অর্থে নাই, then what would be your strategy? রাস্তায় বসে যাব, সব গয়নাগুলো ডিসপ্লে করে, শাড়ি নিয়ে বসে যাব। অফকোর্স ফিজিক্যাল স্টোর থাকবে, হ্যাঁ, কিন্তু সেটা তো সম্ভব না, সারা বাংলাদেশকে আপনার জানাতে হবে, তাই না?
ফেসবুক নাই, ইনস্টাগ্রাম নাই, তখন কিভাবে আপনি আপনার কাস্টমার বেসকে রিটেইন করবেন? নিউজ পেপার থাকবে, ইয়েস, নিউজ পেপার থাকবে। নিউজ পেপারে বলে দিব যে আমার এটা আছে, আপনারা এটা নেন। ওকে, দ্যাটস গ্রেট। লরা খান, আমরা উই আর অলমোস্ট এন্ড অফ আওয়ার শো। এখানে আমরা একটু আমাদের গেস্টদের রিমার্কস নিই। মে আই রিকোয়েস্ট ইউ টু রাইট সামথিং ফর আস হিয়ার প্লিজ? ইয়া, হিয়ার ইউ গো। That's a pen. Here it is. Thank you, Laura Khan. Thanks for joining us. Thank you. Same here. Thank you. We're almost end of our show. শাড়িতে সভ্যতা, গহনায় গভীরতা, সেটাই নিয়ে লরা খান এগিয়ে যায়। তার জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে সামনে আবার।